10 আসনটা আসলে আসিফ মাহমুদের জন্য খালি রাখার প্রশ্নই আসে না। আমি যতটুকু জানি যে এটা আমাদের ২ জন ত্যাগী নেতা, একজন হচ্ছে রবিউল ইসলাম রবি, যার নামে ১০০ র অধিক মামলা। তিনি উপনির্বাচনেও নির্বাচন করেছিলেন, নির্বাহী কমিটির মেম্বার। আরেকজন হচ্ছে ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, তিনি আমাদের বিএনপির কেন্দ্রীয় সম্পাদক। এই ২ জনই ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, এবং তাদের একটা অবদান আছে। তার ওয়াইফও রাজনীতির সাথে জড়িত। তার বাবা ২ বার মন্ত্রী ছিল, বিএনপির ভাইস চেয়ারম্যান ছিল মান্নান সাহেব। তারা নবাবগঞ্জ থেকে নির্বাচন করত, সেখানে আমাদের আবু আশফাককে দেওয়া হয়েছে। এখন এই আসনে নাসিরুদ্দিন অসীমের ওয়াইফও চাচ্ছে, নাসিরুদ্দিন অসীমও চাচ্ছে, এরপর আবার আমাদের রবিউল ইসলাম রবিও চাচ্ছে। অবশ্যই এদের মধ্য থেকেই একজনকে দেওয়া হবে। অতএব এটা আসিফ মাহমুদ প্রশ্নই আসে না আমার মনে হয়। তারপরেও আমি মনে করি আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব এই 18 বছরে যে কাজগুলো করেছেন, কথাবার্তা বলেছেন, আমার দৃষ্টিতে উনি কোনো ভুল করেননি। এবং বাংলাদেশে আমার কাছে গৌরব মনে হয় যে আমি একদিন জরি মানে মুকুট পরিহিত রাজা, জরির জামা, একজন রাজাকে সরাসরি দেখতে গিয়ে দেখছিলাম এক রাখাল রাজা। সেই দিন থেকে আমি তার সাথে হ্যান্ডশেক করে বিএনপি পাগল হয়েছি। আমি দেখছি আমি ভুল করিনি। বাংলাদেশে জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং তারেক রহমান তাদের বক্তব্য সবসময় প্রশংসার দাবি রাখে এবং কাউকে কখনো ছোট করে কথা বলে না। এবং এই বাংলাদেশে সংসদে দাঁড়িয়ে ভাসানী মানে আব্দুল হামিদ খান ভাসানী, সরোয়ার্দী, ফজলুল হক, শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমানকে এই খালেদা জিয়া সম্মান দেখিয়েছেন। পাশাপাশি এই তারেক রহমান শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেও সম্মান দেখিয়েছেন। তাই উনি সঠিক কাজটি করবেন। এ পর্যন্ত যাদের নমিনেশন দিয়েছে, আমি অধিকাংশই আমার কাছে মনে হয়েছে যে উনি সিদ্ধান্ত সঠিক নিয়েছে। ২-১টি ব্যাপার, এটা জরিপ হয়েছে, ৬০টা জরিপ হয়েছে, এর মধ্যে ৫টা জরিপ গুরুত্বপূর্ণ হয়েছে। সেই জরিপে যারা আপনার এই নির্বাচিত হবে, জনপ্রিয়তা আছে, ত্যাগও আছে, সেখানে ১৯-২০ ২-১টা হতে পারে, কিন্তু সেটা দিয়েছে। আমি বিশ্বাস করি এবং আমি এই 18 বছর রাজপথে রাজনীতি করেছি। আমার বিশ্বাস, অনেকে সমালোচকরা অনেকে বলতে পারে অনেক কিছু, কানাকড়ি কোনো লেনদেন হয়নি, কারো সুপারিশে কোনো নমিনেশন হয়নি, জরিপে হয়েছে। সেই জরিপ যদি কেউকে প্রভাবিত করে কেউ, সেইটা হয়তোবা কিছুটা ব্যতিক্রম হতে পারে। আপনার সামাজিক মাধ্যম বা সাংবাদিকরা নজরুল ইসলাম খানের কথা লেখে, তাকে নমিনেশন দেওয়া নাই, উনি আসলে নির্বাচন করতে আগ্রহী না। রিজভী ভাইকে দেওয়া হয় না, রিজভী ভাইও আসলে নির্বাচন করতে আগ্রহী না। এরপর হাবিবুর নবী খান সোহেলকে দেয়নি। সত্যিকার অর্থে জিয়া পরিবারের পরে সবচেয়ে ত্যাগী নেতা হচ্ছে হাবিবুর নবী খান সোহেল। হয়তোবা তাকে মেয়র দিবে, অথবা আপনার ৯ আসনে কিন্তু খালি রেখেছে। এখন এই তবে 10 আসন যেটা প্রশ্ন করেছে, সেটা ইনশাল্লাহ আমি আশা রাখি আমাদের এই ওনারাই পাবেন। এরপর আসেন আসিফ মাহমুদ, যে প্রশিক্ষণের কথা বলেছে, আমি ওনার বক্তব্যটা বারবার শুনেছি। উনি বলেছে যে এটা আসলে আত্মরক্ষার জন্য, এবং আপনার রাইফেল দিয়ে হচ্ছে না, এটা হচ্ছে ওই যে আমি নামটা ভুলে গেলাম, ওই পাখিটাকে মারে এয়ার গান দিয়ে ট্রেনিং হচ্ছে। তবে এই ট্রেনিং কার্যকারী হবে, তারা পরবর্তীতে বন্দুকও চালাইতে পারবে। এটা একটা ট্রেনিং, এটা আত্মরক্ষার জন্য ভালো। আর যদি সেরকম হয়, এটা আমার দৃষ্টিতেও খারাপ না। ইয়াং জেনারেশন, তাদের এগুলা শিক্ষা গ্রহণ করা দরকার। এখানে একজন অবসরপ্রাপ্ত আর্মি পার্সন আছেন, কর্মকর্তা, উনরা তো সবসময় আমার মনে হয় এটা বাংলাদেশের সবাই ট্রেনিং নিক, এইটাই চাওয়া উচিত। কারণ আমাদের
পার্শ্ববর্তী দেশগুলো যে অবস্থা, জিয়াউর রহমান এটা বুঝে সার গঠন করেছিলেন যে ভারত আমাদের চুষে খাবে, ভারত আমাদের ক্ষতি করবে। তাই যে যাই বলুক, বিএনপি সবসময় ভারতের সাথে কখনো ছাড় দিয়ে কথা বলেনি, জিয়াউর রহমানও বলেনি। এরপর খালেদা জিয়া সবসময় বলতেন যে নতজানু পররাষ্ট্রনীতি আমরা মানি না, দাসত্ব চুক্তি হবে না, গোলামি চুক্তি হবে না, বন্ধুত্ব হবে সমানের সমান। আর আমাদের বর্তমান নেতা তারেক রহমানের মন থেকে না আসলে এই কথা কেউ বলতে পারে না। আপনি ফেসবুক চালান, আপনি একটা লেখা লিখবেন, যা লিখতে চাইছেন মনে নাই, লিখতে পারেননি। তাই তারেক রহমান বলেছে দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। আমি ব্যক্তিগতভাবে আসিফ মাহমুদ যদি এই প্রশিক্ষণটা দেয় বা এটাকে একটা উদ্যোগ নেয়, সেটা যদি যথাযথভাবে হয়, এটা আমার কাছে মনে হচ্ছে যে ইয়াং জেনারেশনের মধ্যে কিছুটা আসবে যে আমি অধিকার, আমার অধিকার, আমার সার্বভৌমত্ব, আমার স্বাধীনতা রক্ষা হবে। এরপর এক ভাই কিছু দুঃখের কথা বলেছেন। আসলেই আমি 2 বার আমার পরিবার নিয়ে হজে গিয়েছিলাম, 11-12। যাই দেখি ভারতের বাংলা টাকায় অর্ধেক টাকায় হজে যায়, থাকার সুবিধা, কত কিছু সুবিধা। কি ব্যাপার, তারা নিজেরা ওখানে বিল্ডিং করেছে ওই দেশের সাথে। আমাদের দেশে এত পরিমাণ টাকা নেয়, ম্যান পাওয়ারেও এত পরিমাণ টাকা নেয়, এগুলো তো সঠিক না, এগুলো উচিত না। এটা আমি কোনো দলকে বলবো না, সকল দলই আইসেই তারা কিছু সুযোগ সুবিধা নেয়, এটা কোনোভাবে নেওয়া উচিত না। এবং বর্তমান সরকারও নিচ্ছে, সেটা তানভীর সাহেব বলেছেন। অনেক জায়গায় ঠিকাদারি দিয়েছে, আপনার সেই চিটাগাং পোর্ট দিয়েছে। এগুলোকে আমাদের খুব নজর রাখা দরকার। আমাদের যদি দেশপ্রেম থাকে, আমরা কিভাবে লাভবান হবো, আমাদের লোক কিভাবে সুযোগ সুবিধা পাবে। আমরা বেশিরভাগ দেখেছি আওয়ামী লীগের সময় লক্ষ লক্ষ ভারতের লোকজন রয়েছে, আমাদের মোংলাপুরে অনেক রয়েছে, কোনো পাসপোর্ট নাই, কিছু নাই, আসছে যাচ্ছে বর্ডারে। ভারত চিন্তা করে টাকা অবৈধভাবে নিলে তারও সুবিধা, বৈধ পথ ছাড়া এইগুলো করেছে। এগুলো থেকে আমাদের ফিরে আসতে হবে। এবং সবচেয়ে কষ্টদায়ক হচ্ছে আমলা। আমি আজকে এক আমলার কাছে গিয়েছি, আমার এলাকার একজন কৃষক সিডরের আগে 2 লক্ষ টাকা লোন নিয়েছে মাছের ঘেরের। 2 মাস আগে নিয়ে মাছ ফেলাইছে, 6 মাস পর মাছ পাবে, সব চলে গেছে। এরপরে ভদ্রলোক টাকা পয়সা পায় না, 11 সালে যাই আবার কিছু টাকা পয়সা, কিছু জমি বিক্রি করে মাছ ফেলাইছে। ফেলাবার পরে সেটা আবার আওয়ামী লীগ দখল টকল করে নিয়ে গেছে, ওনারে মারছে, সব পেপার পত্রিকা নিয়ে আসছে আজকে। তারপরে উনি পালাই রয়েছে, মামলা দিছে, এটা করছে ওইটা করছে। এই ভদ্রলোকের 2 লাখ টাকায় 19 লাখ টাকা হয়েছে কৃষি ব্যাংকে। তো ওই লোক আমাকে বলার পর আমি ম্যানেজারকে বলেছি মামলা হয়েছে, ওইখানে ডিজিএম কে বলেছি, তারা বলছে দেখতেছি, দেখি আপনার যত কমাই দেয় 1 লাখ টাকা দেন। উনি 2,01,000 টাকা দিয়ে পরবর্তীতে এখন তাকে ধার্য করছে 3 লাখ প্রায় 35,000 আরো দিতে হবে। এই লোকটা গরিব মানুষ, অত্যন্ত গরিব। এখন আমি এমডির কাছে গেছি, সে এমডি দেখাই করবে না। তা আমি একটু রাগারাগি করলাম, বললো উনি মিটিং আছে। এরপর আমি বললাম তাহলে আপনি পিএস, পরবর্তীতে একটা কার্ড দিয়ে ওনার সাথে কথা বলে একটা আবেদন রাখছি যে আমি চাই এখান থেকে একটু কমাবেন। আপনারা তো কৃষকের ব্যাংকের এমডি, আপনারা তো, আমরা কিছু ভালো কিছু চাই। পরে যাই হোক, পিএস কে বললাম যে যারা হাজার হাজার কোটি টাকা নিয়ে যায়, এস আলম অমুক তমুক, তাদের কিছু হয় না। আর এই কৃষকের আবেদন করেছে, তার সিডরে সব চলে গেছে, তারপর আপনারা সেটা সুদ চালাইতে আছেন, দুঃখজনক। তাই এই আমলাদের যে বিষয়,